বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগেই আমার বান্ধবী মিমি এসে বলল, হারনিয়া বোন, আমাকে বাঁচা, তুই এই বিয়ে করিস না, আমার গর্ভে আহির ভাইয়ার সন্তান। কথাটা শুনে চারিদিকে হইচই শুরু হয়ে গেল। কেউ বলছে বিয়ে তো নয়, সিনেমার কাহিনী শুরু হয়ে গেছে। আমার মনে হয় আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। চারিদিকে যেন শুধু অন্ধকার। হঠাৎ করে আহিরের বাবা, অর্থাৎ আমার হবু শ্বশুর, একটা চিৎকার দিয়ে মিমিকে বললেন, এই মেয়ে, কে তুই আর কোন মতলবে এসছিস? আমার ছেলেকে ফাঁসাতে চাইছিস? কিন্তু আমি বেঁচে থাকতে তা তুমি কোনো দিনই পারবে না। আহিরের বাবার কথা শুনে মিমি বলল, আঙ্কেল বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমার কাছে সব প্রমাণ আছে। এই বলে মিমি একটা ফাইল আমার দিকে ছুঁড়ে মারল। ফাইলটা খুলে একটা কাগজ দেখতে পেলাম। কাগজটা পড়ে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি। রিপোর্টে পরিষ্কার লেখা আছে মিমি ২ মাসের অন্তঃসত্ত্বা, আর রিপোর্ট পজিটিভ, তার মানে মিমি সত্যি কথা বলছে। আর ফাইলে মিমি আর আহিরের কিছু অশ্লীল ছবিও রয়েছে। তখন আমি আহিরের দিকে তাকালাম আর ওকে জিজ্ঞেস করলাম, আহির, মিমি যা বলছে তা কি সত্যি? আহির কোনো জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর চুপ থাকা আমাকে আরও অবাক করে দিল। আমি চেয়েছি এইসব মিথ্যে প্রমাণিত হয়ে যাক, কিন্তু আহির চুপ থেকে প্রমাণ করে দিল ও আসলে দোষী, আর মিমি সব সত্যি বলছে। আহিরের ওপর আমার খুব রাগ হলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমি আহিরকে কষে একটা চড় মারলাম আর বললাম, প্রতারক, তুই এইভাবে একটা মেয়ের সর্বনাশ করলি আর অন্য একটা মেয়েকে ফাঁসাতে চেয়েছিস তোর প্রতারণার জালে। তুই একটা প্রতারক। আহিরকে কথাগুলো বলে আমি মিমিকে নিয়ে ভিতরে চলে গেলাম। ৩০ মিনিট পর মিমিকে নিয়ে বাসার ভিতর থেকে বের হলাম। আমাকে আর মিমিকে দেখে সবাই বেশ অবাক হলো। আসলে আমি আমার সমস্ত গয়না কাপড় মিমিকে পরিয়ে কনের সাজে স্টেজে নিয়ে এসেছি। মিমিকে নিয়ে এসে আমি বললাম, এখানে উপস্থিত সবাইকে আমি বলছি, বিশেষ করে আঙ্কেল আপনাকে, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। তার চেয়ে বরং মিমিকেই আপনার ছেলের বউ করে নিয়ে যান, এতে আপনার ছেলের পাপ কিছুটা হলেও কমবে। আর যদি মিমিকে আপনি বা আপনার ছেলে কেউ স্বীকৃতি না দেন, তাহলে আপনাদের সাথে কি হতে পারে তা একবার ভেবে দেখুন। আমার কথা শুনে আমার মা বলল, আর্নিয়া, তুই কি করছিস তুই জানিস? আমি বললাম, মা, আমি সব জানি, আর আমি এটাও জানি আমি ন্যায় বিচার করছি। প্রতারককে কোনোভাবে জিততে আমি দেব না। আমার কথা শুনে আমার মার বড় ভাই আমার দিকে অসহায়ের মতন তাকিয়ে আছে, যেন তারা অসহায় দর্শক। আমি বললাম, বিয়ে পড়ানো শুরু করে দিন। আমার কথা শুনে আহিরের বাবা বলল, আমি এই বিয়ে কিছুতেই মেনে নেব না। এমন থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েকে আমি কোনো দিনও আমার ছেলের বউ হিসাবে মানতে পারবো না। নিজের বাবার কথা শুনে আহির বাবার পা ধরে বলল, বাবা, আমি সত্যিই মিমিকে ভালোবাসি। আমি শুধু তোমার চাপে পড়ে আর্নিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। আর্নিয়াকে বিয়ে করে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। আহিরের কথা শুনে আমার যেন পায়ের তলার মাটি সরে গেল। এইসব কি বলছে আহির, যার সাথে আমার ৫ বছরের সম্পর্ক? প্রথম যেদিন কলেজে গিয়েছিলাম সেদিনই আহির আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি পাত্তা দিইনি। পুরো ১ মাস পিছন পিছন ঘুরে আমাকে রাজি করিয়েছে। অথচ আজ সেই আহির বলছে আমাকে বিয়ে করলে নাকি সে কোনোদিন সুখী হতে পারবে না। দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? হঠাৎ ঠাস ঠাস করে ভাবনার ঘোর কাটলো। সামনে তাকিয়ে দেখলাম আহিরের বাবা আহিরকে চড় মারছে। ওদের বিয়ে সম্পূর্ণ হলো। আহির মিমিকে নিয়ে চলে গেল। আহিরের বাবা আমার সামনে এসে আমাকে কিছু বলতে চেয়েও বলেনি। এতক্ষণ আমার সাথে যা হয়েছিল তা যেন আমার দুঃস্বপ্ন ছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আহির একজন প্রতারক। না জানি আর কত মেয়ের সাথে ও প্রতারণা করেছে, আর কত মেয়ের জীবন নষ্ট করেছে। আমি দৌড়ে বাসার ভিতর চলে গেলাম। আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে কাঁদছি। ইচ্ছে করছিল চিৎকার দিয়ে কাঁদি, কিন্তু তাও পারছি না। হঠাৎ করে কেউ আমার কাঁধে হাত রাখলো। তখনই আমি চোখ মুছে সামনের দিকে তাকাতেই দেখি আমার বড় ভাই আসিফ। আমি ভাইয়াকে জড়িয়ে ধরে পাগলের মতন কাঁদতে শুরু করি। তখন ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদিস না বোন। ভাইয়ার কথা শুনে আমি বললাম, কিভাবে মেনে নেব ভাইয়া? আজ ৫ বছর ধরে আমি আহিরকে ভালোবাসি, এটা সবাই জানে, কিন্তু আহির কেন হঠাৎ করে আমার সাথে এমনটা করলো? আহির কি করে পারলো আমার সাথে এমনটা করতে? আমার কথা শুনে ভাইয়া একটু হেসে বলল, আরে তুই শুধু আহিরেরই দোষ দেখছিস?
ওই মিমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিল, ও তো সব জানতো তোর আর আহিরের ব্যাপারে, তাহলে ও কি করে পারলো এমন প্রতারণা করতে? আমি বললাম, আহির প্রতারক, ও হয়তো নিজের ভালোবাসার জালে মিমিকেও ফাঁসিয়েছে, হয়তো মিমি কিছুই জানতো না। ভাইয়া বলে, শোন আর্নিয়া, আজ তোর সাথে যা হয়েছে তার জন্য আহির কোনোভাবেই একা দোষী নয়, আর তাছাড়া ছেলে মেয়ে দুজনেরই এক্ষেত্রে সমান দোষ থাকে, আর আমার মনে হয় আহির আর মিমি দুজনেই সমান দোষী, আর আজ যা হয়েছে তা তুই ভুলে যা। কথাগুলো বলেই আমার ভাইয়া চলে গেল। সেদিন সারা রাত আমার একটুও ঘুম হয়নি, চোখের পানিতে বালিশ ভিজে গেছে, শুধু বারবার আমার ওর সাথে কাটানো স্মৃতিগুলোই চোখের সামনে ভাসছে। যখন বৃষ্টি হতো তখন আহির আমাকে বাড়ির বাইরের বাগানে ডাকতো, সেখানে দুজনে বৃষ্টিতে ভিজতাম। যখন বৃষ্টিতে ভিজে আমার চুলগুলি এলোমেলো হয়ে যেত তখন আহির আমাকে বলতো, হার্নিয়া, এলোমেলো চুলেই যেন তোমাকে পরিস্থানের পরিরানীর মতন লাগছে। আজ আহিরের বলা প্রতিটা মুহূর্ত আমি মিস করছি। আহির কেন আমার সাথে এমন করলো? সকালবেলা যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে 7:30 বাজে। মা আর ভাইয়া কেউই আজ আমায় ডাকলো না। উফ, ওরা না অসহ্য। বিছানা থেকে উঠে তাড়াতাড়ি ওয়াশরুম গেলাম ফ্রেশ হতে। বেসিনের আয়নার দিকে তাকাতেই আমি অবাক হয়ে যাই, কারণ আমার দুটো চোখ খুব লাল হয়ে গেছে। হয়তো কালকে রাতে খুব কেঁদেছিলাম, তাই কোনো কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিলাম। আজ সকালে নাস্তা না করেই কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিদিন নাস্তা না করে ঘর থেকে আমার বেরই হতে দেয় না, কিন্তু আজ আমার জেদের সামনে সবাই হেরে গেল। যখন কলেজে যাচ্ছিলাম তখন পিছন থেকে পুরুষ কণ্ঠে কেউ আমাকে বলছে, দেখ দেখ, আমাদের পুরো কলেজের লিডার যাচ্ছে, যে কিনা আমাদের পুরো কলেজের সব দায়িত্ব পালন করে, আর শেষে কিনা তারই বর বিয়ের পিড়িতে তারই সামনে অন্য একজন মেয়েকে বিয়ে করে তার হাত ধরে চলে গেছে। এটা কি ভাবা যায়? কি লজ্জার ব্যাপার, ছি ছি ছি। পিছনে তাকিয়ে দেখলাম নীরব আর কয়েকটা ছেলে আমার পিছন পিছন আসছে আর কথাগুলো বলছে। নীরব আসলে একটা বখাটে ছেলে। নীরব আমাকে কয়েকবার প্রপোজও করেছিল, কিন্তু আহির ওকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। সেই কবে থেকে নীরব আমার পিছনে পড়ে আছে। নীরবের কথা শুনে আমি কোনো প্রতিউত্তর করলাম না, সোজা হাঁটা শুরু করলাম, কারণ এখন আমি আর কোনো ফালতু ঝামেলায় জড়াতে চাই না। প্রায় কলেজে 15 মিনিট হাঁটার পর কলেজে পৌঁছালাম। আসলে আমার হাঁটার অভ্যাস আছে খুব, তাই বাসা থেকে কলেজ অবধি হেঁটেই আসি। কিন্তু আজ হাঁটতে আমার একদমই ভালো লাগছিল না, কারণ প্রতিদিন আহিরের সাথে গল্প করতে করতে কলেজে পৌঁছাতাম, কিন্তু আজ একাই আমার কলেজে আসতলো। আসার পথে আমি এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম আহিরকে, কিন্তু কোথাও দেখিনি। যখন কলেজে পৌঁছালাম তখন চারিদিকে সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোত্থেকে আমার বান্ধবী তিথি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তিথি আমাকে বলল, হার্নিয়া, কি থেকে কি হয়ে গেল রে? আমি কিছুই বললাম না। তিথিকে নিয়ে কলেজের ভিতরে চলে গেলাম। কলেজের ভিতরে আমি আর তিথি দুজনে বসে গল্প করছি। তিথি খুব বকবক করছে, কিন্তু আমার ভালো লাগছে না। হঠাৎ করে আহির আর মিমিকে কলেজ রুমের ভিতরে ঢুকতে দেখে অবাকই হয়ে গেলাম। মিমি আহিরের হাত ধরে আছে। দুজনকে দেখে মনে হচ্ছে দুজনে বেশ খুশি। ওদের দুজনের এমন কাণ্ড দেখে আমার কেমন লাগছে তা কাউকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কেউ আমার কলিজায় তীর মেরেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি, কিন্তু তাও পারবো না। মনের অজান্তেই চোখ থেকে দুফোঁটা পানি বের হয়ে গেছে। মিমি প্রতিদিন আমার আর তিথির সাথে বসতো, কিন্তু আজ মিমি আহিরের পাশে বসেছে। হঠাৎ করে তিথি আমার মাথায় হাত রাখলো। আমি ওর দিকে তাকিয়ে দেখি ওরও চোখের কোণে পানি। আসলে তিথি আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। আমার কোনো কষ্ট ওর সহ্য হয় না। আমি তিথির দিকে তাকিয়ে বললাম, হেই পাগলি, তুই কেন কাঁদছিস? তিথি বলল, ও কিছু না। আর্নিয়া, দেখ না, আহির আর মিমি কিসব যেন বলছে। তিথির কথা শুনে আমি ওদের দিকে তাকাই। মিমি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। ওর হাসি দেখে মনে হচ্ছে যেন ও জিতে গেছে আর আমি হেরে গেছি। মিমির হাসি দেখে তিথি অনেক রেগে গেল। তিথি আমাকে বলল, ইচ্ছে করছে মিমিকে একটা কষে চড় মারতে। ও একজন মেয়ে হয়ে কি করে আরেকজন মেয়ের সর্বনাশ করলো? শোন তিথি, তার আর কোনো প্রয়োজন নেই, কারণ যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। আমরা অনেকক্ষণ দুজনে মিলে গল্পগুজব করলাম। হঠাৎ করে কলেজের ঘন্টা বাজার শব্দ হলো। তখন বুঝতে পারলাম ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে।
ক্লাসে একজন টিচার আসলো। টিচারকে দেখে সবাই অবাক, কারণ আসলে উনি নতুন টিচার। স্যার ক্লাসে এসে বললেন, আমার নাম নীল চৌধুরী, আমি তোমাদের নতুন ক্লাস টিচার। স্যারের সাথে একে একে সবাই পরিচিত হলো, কিন্তু স্যার আমার সামনে এসে আমাকে বলল, তুমি নিশ্চয়ই আর্নিয়া চৌধুরী। স্যারের কথা শুনে অবাক না হয়ে পারলাম না, কারণ স্যার কিভাবে আমার নাম জানে। আমার মুখের দিকে তাকিয়ে স্যার হেসে বলল, আর্নিয়া, তোমার অবাক হওয়ার দরকার নেই, তুমি এই কলেজের লিডার। আমি তোমার ব্যাপারে স্যারদের মুখে শুনেছি, আমি শুধু স্যারের কথাই শুনে যাচ্ছি, কিছু বলছি না। আসলে আমার কোনো কিছুই ভালো লাগছে না। স্যার ক্লাস শেষ করে চলে গেলেন। স্যার চলে যেতে নীরব আমার কাছে এসে বলল, তুই তো অনেক বিখ্যাত হয়ে গেছিস। শোন আর্নিয়া, তোকে আবারও বলছি, তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। তুই কি ভাবছিস নীরব, তোর মতন একটা বখাটে ছেলে, তোর প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? দেখ আর্নিয়া চৌধুরী এত পাগলও না। দেখ আর্নিয়া, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না, কথাটা মাথায় রাখিস। আর তোর কলিজার বয়ফ্রেন্ড দেখ মিমির সাথে কেমন করে আছে, তোকে আহির আর কোনোদিন স্থান দেবে বলে তোর মনে হয় না। আরে নীরব, এই আহিরের কাছে আমি কোনোদিন যাব, এটা তুই কি করে ভাবছিস? শোন, আমি ভাগ্যকে মানতে শিখেছি। আরে আমি তো পারতাম আহিরকে জোর করে বিয়ে করে ওর বউ হতে, কিন্তু আমি তা করিনি, কারণ আমি নিজের ভাগ্যকে মানতে শিখেছি। আশা করি তোর আর কিছু বলার নেই। আমার কথা শুনে নীরব চলে গেল। যাওয়ার আগে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। তখন তিথি বলল, একদম ঠিক করেছিস। আমার দিকে ক্লাসের অন্য ছেলেমেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। দুপুর 1টায় কলেজ ছুটি হলো। তাড়াতাড়ি করে উঠে তাকিয়ে দেখি নীল স্যারের সাথে ধাক্কা খেয়েছি। লজ্জায় আমি শেষ। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, সরি স্যার। নীল স্যার বলল, ঠিক আছে, সাবধানে যাও। কলেজের রাস্তা দিয়ে আমি আর তিথি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম আহির আমাকে বলল, আর্নিয়া দাঁড়াও, আমাকে রেখে তুমি চলে যাচ্ছ? আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, আর আমাদের থেকে অনেকটা দূরেই মিমি আর আহিরকে দেখা যাচ্ছে। আমাকে এইভাবে পিছনে তাকাতে দেখে তিথি বলল, কি হয়েছে রে আর্নিয়া, তুই এমনভাবে পিছনে তাকাচ্ছিস কেন? তখন আমি বললাম, না কিছু না, এমনি, রোজকার অভ্যাস তো। তিথি হেসে বলল, জানি, কিন্তু তোকে যে আরো শক্ত হতে হবে, নিজের সব পুরনো অভ্যাস ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখতে হবে। তুই চিন্তা করিস না তিথি, আমি সব চেষ্টা করছি, দোয়া করিস আমি যেন সফল হই। আমি জানি তুই ব্যর্থ হবি না। বিকেলে একটু হাঁটার জন্য বের হলাম। প্রতিদিন তো বাড়ির সামনের বাগানে পায়চারি করি, কিন্তু আজ ইচ্ছে করছিল অন্য দিকে যাই, তাই বাড়ির বিপরীতে যে বাগানটা আছে ওই দিকেই হাঁটতে বের হলাম। কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো কেউ আমাকে ফলো করছে। মনের ভিতর অজানা ভয় নিয়ে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, হয়তো আমার মনের ভ্রম ছিল। আবারও হাঁটতে শুরু করলাম। হঠাৎ আবারও মনে হচ্ছে কেউ আমার পিছন পিছন আসছে। আমি কিছু বুঝে ওঠার আগেই কেউ আমার মুখে রুমাল চাপা দিয়ে আমাকে অজ্ঞান করে দিল। আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি একটা অন্ধকার রুমে বসে আছি, হাত পা বাঁধা অবস্থায়। আমি আপ্রাণ চেষ্টা করছি হাতে পায়ের বাঁধন খুলতে, কিন্তু পারছি না। হঠাৎ করে কেউ রুমে আসলো আর লাইট অন করলো। আমি আস্তে আস্তে চোখ মেলছি। চারিদিকটা কেমন জানি ঝাপসা ঝাপসা লাগছে। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখলাম নীরব ও তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। কি সুইটার্ট, তোমাকে বলেছিলাম না আমার প্রস্তাবে রাজি না হলে এর ফল ভালো হবে না? কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। নীরব, তুই কিন্তু ভুল করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। এখনো সময় আছে, আমাকে যেতে দে। এত অধৈর্য হচ্ছ কেন? আমি তো আছি, আর তোমাকেও বাসায় নিয়ে যাব, তবে তোমার বাসায় না, আমার সাথে আমার বাসায়। নীরব, তুই কিন্তু ভুল করছিস, আরে আমি জীবনেও তোর বাসায় যাব না, মনে রাখিস। আর্নিয়া চৌধুরী অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করেনি, আর আজও করবে না। শোন আর্নিয়া, আমি তোকে বিয়ে করতে চাই, আর এই মুহূর্তেই সেটা করব। সেটা তোর স্বপ্নই থাকবে, আর তা কোনোদিন বাস্তবে পূরণ হবে না। আমি জানি তোর মতন জেদি মেয়েকে কখনোই আপোষ করা যাবে না। শুধুমাত্র তোর জন্য আহির আমার গায়ে একবার না, 4 বার হাত তুলেছে। আহির যা করেছে ঠিক করেছে, তোর অন্যায়ের শাস্তি দিয়েছে। যা করেছে বেশ করেছে। কি বললি তুই? তুই সীমা ছাড়িয়ে গেছিস, অনেক হয়েছে। আর না,
এই বলে নীরব আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি তো চিৎকার দিয়েই বেহুঁশ। হঠাৎ কেউ দরজা সজোরে কড়া নাড়তে শুরু করলো। নীরব চিৎকার দিয়ে বলল, এই সময় আবার কে আসলো? অসহ্য! এই মেয়েটাকে তো উচিত শিক্ষাটাও দিতে পারছি না। নীরব যখন দরজা খুলল তখন দেখলো দরজায় নীল স্যার আর 3জন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। নীল স্যার প্রচণ্ড জোরে নীরবকে একটা চড় মারলেন আর বললেন, অসভ্য বদমাস, তুই এতটা নোংরা? নীল স্যার পুলিশ অফিসারদের বলল, স্যার, এই বদমাসটাকে নিয়ে যান আর এমন শিক্ষা দিন যাতে কোনো দিন আর মেয়েদের সাথে অসভ্যতা করার জীবনেও না ভাবতে পারে। নীরবকে পুলিশরা নিয়ে গেল। তারপর নীল স্যার আমার কাছে আসলো, আমার হাতে পায়ের বাঁধন খুলে দিল। হার্নিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, কিন্তু আপনি যদি সময় মতো না আসতেন, না জানি আমার কি হতো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই আর্নিয়া, আমি তোমার পাশের ফ্ল্যাটেই থাকি। তুমি যখন হাঁটতে যাচ্ছিলে আমিও তোমার পিছন পিছনই গিয়েছিলাম, কিন্তু তখন আমার মা কল করেছিল, তাই আমি একটু অন্যদিকে ফিরছিলাম। আর এই বদমাস নীরব সেই সুযোগটাই নিয়েছে। আচ্ছা স্যার, এইবার চলুন। আমার মা আর ভাইয়া নিশ্চয়ই এখন অনেক চিন্তা করছে। আচ্ছা চলো তাহলে। স্যার বাইক নিয়ে এসেছিল। স্যার আমাকে বলল, আর্নিয়া, তুমি আমার বাইকের পিছনে বসো। কি আর বলবো, প্রথমবার বাইকে উঠছি, খুব ভয় লাগছে। আর্নিয়া, তুমি ঠিক করে বসো আর আমার কাঁধে তোমার একটা হাত রাখো। কথাটা বলে স্যার আমার ডান হাতটা ধরে নিজের কাঁধের ওপর রাখলো। লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে গেছে। যখন স্যারের বাইকে চড়ে যাচ্ছিলাম তখন কেমন জানি লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখলাম আহির রাস্তার উপর দাঁড়িয়ে আছে, সাথে আরও দুটো ছেলে। আমি আহিরকে দেখে স্যারের কাঁধের ওপর আরও রোমাঞ্চকরভাবে হাত রাখলাম, যাতে ওর মনে হয় আমি স্যারের সাথে ঘুরতে এসেছি। তাছাড়া আমার পরনে ছিল টি শার্ট, প্লাজো আর ওড়না। হঠাৎ কেউ দেখলে মনে হবে আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আহির স্যার আর আমাকে দেখে বেশ চমকে গেল, একদম বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমিও আহিরের দিকে তাকিয়ে হাসছি। আমাকে তুই অনেক কাঁদিয়েছিস, এইবার দেখ তোর সাথে আমি কি করি। একটু পর বাসার গেটের সামনে এসে পৌঁছালাম। আর্নিয়া, এইবার সাবধানে নামো। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, আমি চলি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বাসায় গিয়ে রেস্ট নাও, আর একদম চিন্তা করবে না, সব দুঃস্বপ্ন মনে করো। আচ্ছা স্যার। স্যারের সাথে কথা বলে বাসায় ফেরার পর মা বলল, আর্নিয়া, তুই কোথায় ছিলি? সন্ধ্যা হয়ে গেছে, আসিফ তোকে খুঁজতে বাইরে বের হয়েছে। মা, আমি তোমাকে সব পরে বলছি, আগে ভাইয়াকে বাসায় আসতে বলো। মা কল করে ভাইয়াকে বলল আর্নিয়া বাসায় চলে এসছে, আর ভাইয়াকেও বলল বাসায় চলে আসতে। একটু পর বাসায় চলে আসলো ভাইয়া। ভাইয়া এসে তো রেগে আগুন। তারপর আমি ভাইয়াকে সব কথা খুলে বললাম। সব শুনে ভাইয়া আর মা তো অবাক। আর্নিয়া বোন, তুই সাবধানে থাক। দেখ, আমাদের ওপর থেকে কিন্তু এখনো বিপদ শেষ হয়নি। রাতের বেলা ঘুমাতে গেলাম, কিন্তু কেন জানি আমার ঘুম আসছিল না। শুধু বারবার স্যারের কথা খুব মনে পড়ছে। ভাবছি আজ যদি স্যার সময় মতন সেখানে না পৌঁছাতো তাহলে আমার কি হতো। স্যারের কথা ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। এই অর্নিয়া, ওঠ মা, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবি বল? তুমি আমাকে সময় মতন জাগিয়ে দিলে না কেন? ইস, তুমিও না। মায়ের সাথে কথা বলতে বলতে ওয়াশরুম গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর টেবিলে বসে নাস্তা করে নিলাম। কলেজের উদ্দেশ্যে বের হলাম। বাসার গেটের সামনে একটা বাইক দেখতে পেলাম। বাইকটা দেখে আমি বুঝতে পারলাম ওটা নীল স্যারের বাইক। মনে মনে ভাবছি, ইস, স্যার যদি আজকে আমাকে বাইকে চড়িয়ে কলেজে নিয়ে যেত, কতই না আনন্দ পেতাম। আসলে বাইকে চড়ার মজাটাই আলাদা। আমি স্যারের কথা ভাবছি আর স্যারই এসে হাজির। আরে হার্নিয়া, তুমি? জি স্যার, আমি কলেজ যাওয়ার জন্যই বের হয়েছি। চলো আর্নিয়া, আমরা একসাথেই যাই। আমিও তো কলেজেই যাচ্ছি, তোমাকেও পৌঁছে দেব। ও মা গো, এ তো দেখছি মেঘ না চাইতে জল। আরে স্যার, আমি তো এটাই চাইছিলাম এতক্ষণ ধরে, শুধু লজ্জার কারণে বলতে পারছিলাম না। কি ভাবছো আর্নিয়া? কিছু না স্যার, চলুন। তুমি আমার বাইকের পিছনে বসো, আর কালকের মতন ভালো করে বসবে। আচ্ছা স্যার। একদম ভদ্র মেয়ের মতন বসে রইলাম। স্যার আপন মনে বাইক চালাচ্ছে, আমি স্যারের পিছনে বসে আছি। যাই হোক, স্যারের সাথে তো কলেজ যেতে পারছি, তাও নিজেকে একটু হালকা মনে হচ্ছে। হঠাৎ স্যারের বাইক থামিয়ে দিলেন। আমিও ভাবনার জগৎ থেকে ফিরলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম আসলে আমরা কলেজে পৌঁছে গেছি। হার্নিয়া, এবার তুমি সাবধানে নামো। হ্যাঁ স্যার। ধন্যবাদ আপনাকে লিফট দেওয়ার জন্য।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি কলেজের দিকে যখন গেলাম তখন দেখলাম সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বিশেষ করে আহির আর মিমি, যেন আমি এলিয়েন এসছি। কাউকে কিছু না বলে আমি সোজা কলেজ রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি তিথি বসে আছে। কিরে, তুই এভাবে হ্যাংলার মতন গোমড়া মুখ করে বসে আছিস কেন? তোর কারণে। এই বাবা, আমি আবার কি করলাম? আগে বল, তুই আসতে এত লেট করলি কেন? বলছি, কিন্তু তার আগে তুই বল, আমাকে বসতে দিবি তো নাকি? এই নে বস, এইবার বল সব। তারপর আমি তিথিকে সবকিছু খুলে বললাম। সব শুনে তিথি তো হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, এত কিছু কিভাবে হয়ে গেল আর্নিয়া? কলেজ ছুটির পর আমি আর তিথি বের হচ্ছি, ঠিক তখনই কেন জানি আমার মাথাটা ঘুরঘুর করছিল, চারিদিকটা কেমন জানি ঝাপসা ঝাপসা লাগছিল। আমি হঠাৎ গিয়ে আহিরের সাথে ধাক্কা খেলাম। আর্নিয়া, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আহির, আমি ঠিক আছি, তেমন কিছু হয়নি, শুধু মাথাটা কেন জানি ঝিমঝিম করছে। হ্যাঁ, এমন অভিনয় না করলে কি পুরুষের গায়ে ঘষাঘষি করতে পারবে? যত সব অভিনয়। আহ মিমি, তুমি চুপ করবা? কেন অযথা এসব কথা বলে এখানে ঝামেলা করছো? ও, নিজের পুরনো প্রেমিকার জন্য দরদ উতলে উঠছে বুঝি? দেখ মিমি, আমি তোর সাথে কোনো তর্কে যেতে চাই না, কারণ তোর সাথে কথা বলার বিন্দুমাত্র রুচিবোধটুকুও আমার নেই। আর আহির তোমার স্ত্রীকে ভালো করে শেখাবে কিভাবে অন্যের সাথে কথা বলতে হয়। আর তোমাদের মাঝখানে আসার জন্য সরি। চল তিথি। আমি আর তিথি কলেজ থেকে বের হয়ে গেলাম। তিথি নিজের বাসায় গেল আর আমি গেলাম আমার বাসায়। রাতের বেলা বসে বই পড়ছি। রাত তখন 9:30 বেজে গেছে। হঠাৎ মোবাইলে রিং বেজে উঠল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। ইস, এই সময় আবার কে কল করলো? যত সব, লেখাপড়ার মুডটাই নষ্ট করে দেওয়ার চক্রান্ত। হ্যালো, কে বলছেন? হ্যালো আর্নিয়া, তুমি কেমন আছো এখন? জি মোটামুটি ভালো আছি, কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। আর্নিয়া, আমি নীল, তোমার স্যার। ও আচ্ছা, সরি স্যার, আমি আপনাকে প্রথমে চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর্নিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। জি স্যার বলুন। 2 দিন পর তো কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। তুমি যদি ওই দিন শাড়ি পরে কলেজে আসতে তাহলে আমার অনেক ভালো লাগতো। কি আর বলবো, স্যারের কথা শুনে আমারই জানি কেমন লাগলো, যেন আমাকে আহির বলছে এসব কথা। আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় আহির আমাকে বলতো, আর্নিয়া আজ কিন্তু তোমাকে শাড়ি পরে আসতে হবে, আর হ্যাঁ, চুলে খোঁপা করবে, আর সাথে খোঁপায় যেন বেলি ফুলও থাকে। আজ আমি তোমাকে মন ভরে দেখব। কি হয়েছে তোমার আর্নিয়া? তুমি কোনো কথা বলছো না যে? বোবার মতন এমন চুপ করে আছো কেন? স্যার, আমি কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। হার্নিয়া, কি যে বলো। যাই হোক, সব তোমার ইচ্ছা, রাখছি, ভালো থাকবে। স্যারের কথা শুনে আমি হতবুদ্ধ হয়ে গেলাম। স্যার আমাকে বলছে শাড়ি পরে কলেজে যেতে? এটা ভাবা যায় নাকি? কাউকে বললে কেউ বিশ্বাস করবে? পরদিন সকালবেলা কলেজে যাচ্ছিলাম, একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম, কারণ আজ বাদে কাল আবার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু আমি কলেজের লিডার, সেহেতু আমার অনেক কর্তব্যও রয়েছে। কলেজের রাস্তা ধরে আপন মনে হাঁটছি। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখে মনোমুগ্ধকর হয়ে গেলাম। রাস্তার দুপাশে সবুজ শ্যামল গাছগাছালি, চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাক। এই দৃশ্য দেখে সত্যিই যে কেউই অবাক হবে। আমি চারদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ ডাকছে, আর্নিয়া দাঁড়াও, আমিও আসছি। সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখলাম কেউই নেই। চারিদিকে জনশূন্য, নিস্তব্ধ। নিশ্চয়ই এটা আমার ভ্রম ছিল। জানি না এই অভ্যাসটা কবে বদলাবে। 15 মিনিটের মতন হেঁটে কলেজে পৌঁছালাম। কলেজে গিয়ে দেখলাম সবাই কাজ করছে। আরে আর্নিয়া, তুমি আসতে এত দেরি করলে কেন? চমকে গিয়ে তাকিয়ে দেখি মামুন স্যার। আসলে স্যার, বাড়ি থেকে ঠিক সময় বের হয়েছি, কিন্তু পায়ে হেঁটে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আচ্ছা যাও, ক্লাসে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আচ্ছা স্যার। মামুন স্যার আসলে ফুপাতো ভাই। আমি যেই কলেজে পড়ি তিনিও সেই কলেজেরই শিক্ষক। সেই সুবাদে আমি ওনাকে মামুন স্যার বলেই ডাকি। তাছাড়া ছোটবেলা থেকে মামুন স্যার আমাকে নিজের ছোট বোনের চোখেই দেখে। আমি ক্লাসে গিয়ে ব্যাগ রাখলাম, কিন্তু আজ তিতিকে দেখতে পাচ্ছি না। ওর ব্যাগ কিন্তু ক্লাসেই রাখা আছে। জানি না গাদিটা আবার কোথায় চলে গেল। সরি আর্নিয়া। হঠাৎ সরি কেন? আসলে আর্নিয়া, কাল মিমির ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। মিমির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
যাত্রার কথায় আমি কিছু মনে করি না। আপনার স্ত্রীকে ভালো করে বোঝাবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। আমার নামে আমার স্বামীর কানে বিষ ঢালা হচ্ছে। শোন মিমি, তোর স্বামীর কানে তোর কথায় বিষ ঢালার বিন্দুমাত্র রুচি আমার নেই, আর এইসব নোংরা কাজ আমি করি না। হ্যাঁ, সেটা তো আবার সবাই জানে আরনিয়া চৌধুরী কতটা মহান। আর কতটা মহান সাজবি রে তুই? মিমি, তুমি শুধু শুধু অশান্তি করছো এখানে। আমি আরনিয়ার সাথে সেরকম কোনো কথাই বলিনি। আহির, তুমি কি ভাবছো তুমি আমাকে বিয়ে করে এইভাবে কষ্ট দেবে? তুমি যদি আরনিয়ার প্রতি এত ভালোবাসা থাকে তাহলে আমার সাথে কেন সম্পর্ক করলে? কেন বিয়ের আগে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে? শোনো মিমি, তুমি শুধু সব দোষ আমাকেই একা দিতেছ। আমি কি একাই দায়ী এর জন্য? হ্যাঁ, তুমি একাই দায়ী। তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, সমাজের কাছে আমাকে কলঙ্কিত করেছো, আর আরনিয়াকে করেছো মহান। শুধুমাত্র তোমার জন্য আজ আমার এই অবস্থা। তোমার কারণে এখনো পর্যন্ত বাবা আমার সাথে কথা বলে না। কোন মুখে এত বড় বড় কথা বলো তুমি? শোনেন, আপনাদের মধ্যে অশান্তি হোক এটা আমি চাই না। আর মিস্টার আহির, আপনি আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না, কথাটা মাথায় রাখবেন। আহিরকে কথাটা বলে আমি বাহিরে চলে আসলাম। তখন দেখলাম তিথি অন্যান্য মেয়েদের পাশে বসে বসে গল্প করছে। হঠাৎ লক্ষ্য করলাম নীল স্যার দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আরে বাহ, স্যারকে তো আজ ভীষণ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমি কখনো স্যারের মুখের দিকে ঠিক মতন তাকাইনি। এখন দেখছি স্যার ভীষণ চমৎকার মানুষ, যে কেউই স্যারের প্রেমে হাবুডুবু খাবে। আমিও স্যারের দিকে এক পলকে তাকিয়ে আছি। হঠাৎ কেন জানি মন বলল স্যারের কাছে যাই, তাই দৌড়ে স্যারের কাছে চলে গেলাম। স্যার, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো আরনিয়া? জি, ভালো। আরনিয়া, তোমাকে কাল রাতে একটা কথা বলেছিলাম আমি, মনে আছে তো? জি স্যার। মনে থাকবে তো? অবশ্যই স্যার। তোমাকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ স্যার? বলে দিলে তো আর সারপ্রাইজ হবে না, কাল দেখবে। এখন যাও, কেউ দেখলে সমস্যা হতে পারে। আচ্ছা স্যার। আমি মনে মনে ভাবতে লাগলাম স্যার আমাকে কি সারপ্রাইজ দেবে। জানি না কাল সকালে কি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। রাত আনুমানিক 12টা ছুঁই ছুঁই। আমি বাসার সব কাজকর্ম সেরে ঘুমাতে আমার রুমে আসলাম। হঠাৎ করে ভাইয়া রুম থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ পেলাম। এত রাতে ভাইয়া আবার কার সাথে কথা বলছে? আমার জানা মতে ভাইয়ার তো কোনো গার্লফ্রেন্ড নেই। অবশ্য আগে ছিল, বিয়ে হয়ে গেল। আমার ভাই তো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। কি আর করব, ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য কত রকমের বাক্য আছে সব শোনালাম। মোটামুটি কাজ হয়েছে, কিন্তু এখন নতুন আবার কি? নীল স্যারের সামনে নীল শাড়ি পরে গিয়েছি, আর স্যারও একটা নীল পাঞ্জাবি পরেছে। স্যারকে কি সুন্দর লাগছে। স্যার আমাকে কাছে ডেকে বললেন, আরনিয়া, আজ তোমাকে পরীর মতন লাগছে। কি আর বলবো, লজ্জায় আমার মুখ লাল হয়ে গেছে। আমি বললাম, স্যার এসব কি বলছেন? তারপর স্যার আমার হাত দুটো ধরে বলল, আরনিয়া, তুমি অনেক সুন্দর, আর তোমার মনটাও অনেক সুন্দর। আমার লাইফে তোমার মতন একজন মেয়ে প্রয়োজন, যে আমাকে আর আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে। আই লাভ ইউ আরনিয়া। আই লাভ ইউ টু স্যার। স্যার নয় আরনিয়া, আজ থেকে তুমি আমাকে নীল বলে ডাকবে। সত্যি স্যার? হ্যাঁ সত্যি আরনিয়া। স্যার 2 হাত দিয়ে আমাকে কাছে টেনে নিল। আমিও পাগলের মতন স্যারকে জড়িয়ে ধরলাম, যেন আমি এক নতুন জীবন খুঁজে পেলাম। হঠাৎ করে ঘোর কেটে গেল। চোখ মেলে আমি দেখলাম আমি কোলবালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছি। দূর, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তাও এই অবস্থায়। আমার মনে হয় আমি স্যারের প্রতি একটু বেশি আসক্ত হয়ে গেছি। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম রাত 3:30 বাজে। অনেকে বলে ভোরের বেলার স্বপ্ন নাকি সত্যি হয়। জানি না কাল কি হবে। সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। মায়ের রাগান্বিত সুর দেখে নাস্তা করতে বাধ্য হলাম। তারপর মনে হলো আজ তো কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তাছাড়া নীল স্যার আমাকে বলেছিল আজ শাড়ি পরে যেতে। অবশ্যই নীল স্যার না বললেও আমি শাড়ি পরেই যেতাম। আমার নীল শাড়িটা আলমারি থেকে বের করে পরে নিলাম। খোপায় বেলি ফুল লাগালাম। এদিকে কলেজ থেকে তিথি শুধু কল করছে, সবাই নাকি কলেজে পৌঁছে গেছে, শুধু আমি মিসিং। তিথির কথা শুনে আমি তাড়াহুড়ো করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখলাম সত্যি সবাই কলেজে এসে হাজির, শুধু আমি বাদে। আমাকে দেখে তিথি, রিয়া, রানা, রাজু সবাই এগিয়ে আসলো। কি রে আরনিয়া, এত দেরি করলি কেন? আর বলিস না, ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। হয়েছে, এবার চল চল। আমরা সবাই কলেজের ভিতরে গেলাম। বাহ, আজ কলেজটাকে কি যেন নতুন সাজে সাজানো হয়েছে,
খুব ভালো লাগছে দেখতে। হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখলাম তিথি, রিয়া, রানা, রাজু কেউ নেই। আমি স্টেজের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে কেউ শক্ত করে আমার মুখ চেপে ধরেছে। আমি খুব জোর করছি ছাড়ানোর জন্য, কিন্তু পারছি না। তারপর কি হয়েছে আমার কিছু মনে নেই। কিছুক্ষণ পর আমি দেখলাম আমি একটা রুমের মধ্যে আছি। রুমটা খুব সুন্দরভাবে সাজানো। ও মা গো, কি হতে চলেছে! একটু পর দেখলাম কেউ একজন নীল পাঞ্জাবি পরে হাতে ফুলের তোড়া নিয়ে এসছে। ভালো করে তাকিয়ে দেখলাম মানুষটার কেউ নয়, নীল স্যার। আই লাভ ইউ আর্নিয়া। আমি চুপ। এই আর্নিয়া, তুমি চুপ করে আছো যে? স্যার কি বলবো বুঝতে পারছি না। আর্নিয়া, তুমি বোকার মতন কথা বলো কেন? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আই লাভ ইউ আর্নিয়া। ডু ইউ লাভ মি? ইয়েস অর নো? আই লাভ ইউ টু স্যার। স্যার নয়, নীল। স্যার কি যে বলেন! আবার স্যার? সরি, নীল। তারপর স্যার আমাকে জড়িয়ে ধরলো আর আমিও স্যারকে জড়িয়ে ধরলাম, ঠিক কাল রাতের স্বপ্নের মতন। অবশেষে আমার স্বপ্নটাই সত্যি হলো। কি যে আনন্দ লাগছে! হঠাৎ খেয়াল করলাম খুব জোরে জোরে কারা যেন হাততালি দিচ্ছে। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম তিথি, রিয়া, রাজু আর মামুন স্যার। ওদের দেখে আমি বেশ অবাকই হলাম, আবার খুব ভয় পেয়েও গেলাম। অভিনন্দন। ধন্যবাদ মামুন, তুই না থাকলে সবকিছু সম্ভবই হতে পারতো না। ধুর পাগল, তুই আমার বন্ধু আর তোর জন্য আমি এতটুকু করা কর্তব্যের মধ্যেই পড়ে। ধন্যবাদ মামুন। আমার আর নীলের সম্পর্ক খুব ভালোভাবেই চলতে লাগলো। এর মধ্যে একদিন নীলের বাবা মাও এসে আমাকে দেখে গেল। কি আর বলবো, নীলের বাবা মা খুব ভালো মনের মানুষ। তারা আমাকে দেখে খুব খুশি হলেন। আর তাছাড়া নীল তাদের একমাত্র সন্তান, তাই সন্তানের পছন্দই তাদের কাছে সব। হঠাৎ একদিন আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর আমার আর নীলের সংসারটা খুব সুন্দরভাবেই চলতে লাগলো। আমার ভাইয়েরও বিয়ে হয়ে গেল। আমার ভাই তিথিকে বিয়ে করেছে। আসলে ওরা দুজন দুজনকে আগে থেকেই ভালোবাসতো। হঠাৎ একদিন রিয়া কল দিয়ে বলল, কেমন আছিস আর্নিয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। আচ্ছা আর্নিয়া, একটা কথা শুনেছিস? কি? আহির আর মিমির একটা ছেলে হয়েছে। কিন্তু কিন্তু কি রিয়া? ছেলেটা না প্রতিবন্ধী টাইপের, মানে ওর একটা হাত আর একটা পা অচল। ডাক্তার বলেছে ছেলেটা ঠিক হবে না। রিয়ার কথা শুনে আমি বেশ অবাক হলাম। কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না, সেটাই ঠিক হলো। ওরা দুজন দুজনের করা পাপের শাস্তি পেয়েছে। কিন্তু খুব খারাপ লাগলো বাচ্চাটার জন্য। বাচ্চাটা তো আর কোনো দোষ করেনি, তাহলে কেন বাচ্চাটা ওদের করা পাপের শাস্তি পাবে? সবই বিধাতার লীলা খেলা। এর মধ্যে আমি কনসিভ করলাম। নীলের বাবা মা যে কি খুশি বলে বোঝানোর মতন নয়। আমাকে একেবারে মাথায় করে রেখেছে। আর নীল তো আছেই। নীল আর ওর পরিবারের মতন মানুষ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। দিন যায়, মাস যায়, অবশেষে 9 মাস পূর্ণ হলো। আর আমার প্রেগনেন্সির তারিখটাও চলে এলো। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নর্মাল ডেলিভারিও করা হলো। প্রথমবারের মতন রাজকন্যার মা হলাম। মেয়ের মুখ দেখার পর অতীতের সব কথা ভুলে গেলাম। মেয়েকে নিয়ে আর ফ্যামিলিকে নিয়ে খুব হ্যাপি আছি। মেয়ের নাম রাখলাম তানিশা সারবিন। 2 বছর পর একদিন আমি, নীল আর আরশিকে নিয়ে একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ রাস্তায় আহিরকে দেখলাম। আগের মতন সেই মায়া ভরা চেহারা আর নেই। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। চেহারা অনেক ফ্যাকাশে হয়ে গেছে। আহির আগ বাড়িয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু আমি আরশিকে নিয়ে চলে আসলাম। পরে নীল আহিরের সাথে কথা বলল। পরে নীলের মুখে শুনতে পেলাম আহিরকে নাকি ওর বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ মিমি আহিরের বাবা মাকে সহ্য করতে পারতো না। বাড়ির কোনো কাজে হাত লাগাতো না, সারাদিন শুধু ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতো। ওরা নাকি এখন মিমিদের বাসায় থাকে। আবার এটাও শুনেছি মিমি আর আহিরের সম্পর্কটা আর ভালো নেই। আহির নাকি অনেকবার মিমির গায়ে হাত পর্যন্ত তুলেছে, কারণ আহির যদি ওকে ছেড়ে চলে যায় তাহলে মিমির বাবা মা মিমিকে মেরে ফেলবে। ওদের এইসব কাহিনী শুনে আমার মনে হলো আমি অনেক শান্তিতে আছি। আর এখন শুধু নিজের স্বামী আর মেয়েকে নিয়েই ভাবি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুখেই থাকতে পারি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।